Swayam Prabha. Digital India. Educated India. নমস্কার, আমি ডক্টর মধুমিতা আচার্যি, সহকারী অধ্যাপিকা, আইন বিভাগ, তেজপুর বিশ্ববিদ্যালয় থেকে। আমি এই লেকচার সিরিজের মধ্যে এই লেকচারের আগে 9টি লেকচার অলরেডি আপনাদের সাথে আলোচনা করলাম, যেখানে আমরা চুক্তির বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করে দেখেছি। আমরা এর আগে যেগুলি ডিসকাশন করেছি তার মধ্যে অবশ্যই আমাদের জেনারেল রুলসগুলি ছিলই 1 to 75। তারপরও আমরা দুটি স্পেশাল কন্ট্রাক্ট অলরেডি ডিসকাস করেছি। একটি ছিল আমাদের কন্ট্রাক্ট অফ ইন্ডেমনিটি অ্যান্ড গ্যারেন্টি, আর দ্বিতীয় ছিল আমাদের কন্ট্রাক্ট অফ বেলমেন্ট। এখন এই আমাদের 10th লেকচারে আমরা আরেকটি স্পেশাল কন্ট্রাক্ট নিয়ে ডিসকাস করব, যাকে সংস্থার চুক্তি বা কন্ট্রাক্ট অফ এজেন্সিও বলা হয়। এখন এজেন্সি এমন একটি শব্দ বা এজেন্ট এমন একটি শব্দ, সেটা কিন্তু খুব আনপপুলার শব্দ নয়, খুবই কমন শব্দ। আর আমরা আমাদের ডেইলি লাইফে অনেকবার শুনেছিও যে অমুক অমুককে এজেন্ট বানিয়েছে বা আমি এজেন্ট হিসাবে কাজ করছি। তো এজেন্ট যেমন খুব কমন একটি এজেন্ট আমরা সবাই জেনে থাকি হলো এলআইসি এজেন্ট। তো আমরা এলআইসি এজেন্টের সাথে সবসময় আমাদের অনেকেরই দেখাও হচ্ছে, ওরা এসে প্রিমিয়ামটা কালেক্ট করছে। এখন তো অনেকটি অনলাইন হয়ে গেছে, কিন্তু তার আগে আমরা দেখতে পারতাম ম্যাক্সিমাম টাইম কিন্তু ওরা ফিজিক্যালি আসার পরে পয়সাটা কালেকশন করছে, প্রিমিয়ামটা, তারপরে ওই অ্যামাউন্টটা ওরা গিয়ে ওইখানে জমা করে দিচ্ছে। তো আমরা একটা জিনিস বুঝতেই পারছি যে এই এক্সাম্পল থেকে যে এজেন্ট এমন একটি ব্যক্তি, সে কিন্তু অন্য একটি ব্যক্তির জন্য কাজটি করছে, সেটা হলো গিয়ে এজেন্টের রোল। তো বর্তমান এখন যেভাবে আমাদের কমার্শিয়াল ডেভেলপমেন্ট হচ্ছে, তখন একজন ব্যবসায়ী যদি নিজের ব্যবসাকে বাড়াতে চান, তখন সব জায়গায় নিজে থাকা কিন্তু সম্ভব হয় না। অনেক সময় এমন হয় যখন স্পেশালি আমরা কোনো চেইন অফ বিজনেসের কথা বলে থাকি, যেমন আজকে অনেক ফুড চেইনস আছে, অনেক কাপড়ের আছে চেইনস, যেগুলি আমরা ভারতের বিভিন্ন শহরে গেলে ওদের দোকান বা ওদের স্টোর দেখতে পাই। ফর এক্সাম্পল রিলায়েন্স বেসিক্যালি রিলায়েন্সের মেইন ওনার আম্বানিজ, আমরা সবাই জানি। তো আমরা অনেক সময় দেখি রিলায়েন্সের পেট্রোল পাম্প আছে, রিলায়েন্সের কাপড়ের দোকান আছে, রিলায়েন্সের জুতোর দোকান আছে। এখন সব জায়গায় কি আম্বানি নিজে গিয়ে সেটা করতে পারবেন? নিশ্চয়ই উনি করতে পারবেন না বা করছেন না। সো প্র্যাকটিক্যালি ইট ইজ নট ইভেন পসিবল ফর ওয়ান ইন্ডিভিজুয়াল টু বি এভরিওয়্যার। তার জন্যই একজন তৃতীয় ব্যক্তির দরকার পড়ে, যাকে আমরা এজেন্ট হিসাবে বলতে পারি বা জানি। এখন এজেন্ট আমাদের ভারতীয় চুক্তি আইনের মধ্যে এজেন্টের পরিভাষাটা দিয়ে আছে খুব ক্লিয়ারলি। চ্যাপ্টার 10 অফ ইন্ডিয়ান কন্ট্রাক্ট অ্যাক্টের মধ্যে সংস্থার চুক্তি বা কন্ট্রাক্ট অফ এজেন্সির ব্যাপারে ইন ডিটেইল বলা আছে যে এজেন্সি কি করে হবে, আইনিভাবে যদি এজেন্সি করতে হয় তাইলে দুটি পক্ষর কি অধিকার থাকবে, দুটি পক্ষর কি লিমিটেশনস থাকবে বা রেস্ট্রিকশনস থাকবে, সব জিনিসের কিন্তু ডিটেইল ডিসকাশন আছে। একটা জিনিস তো সহজভাবে আমরা বুঝতেই পারছি যে অনেক সময় পারসন হু ইজ দ্য এজেন্ট মাইট নট বি মেড রেসপন্সিবল। অনেক সময় আমরা দেখছি যখন কোনো একটা ব্যাপার হচ্ছে যেখানে যে অরিজিনাল ব্যক্তি রেসপন্সিবল, উনার জায়গায় অন্য কেউ কাজটি করছিল, তখন দায়বদ্ধতা কিন্তু যে করেছে তার চেয়ে অনেক বেশি যে মাস্টার বা যার ইনস্ট্রাকশনে সে কাজটা করা হয়েছে। এখানে একটা উদাহরণ নিয়ে নিচ্ছি এই সংস্থার চুক্তি বোঝার জন্য। কন্ট্রাক্ট অফ এজেন্সি অফকোর্স আমরা বুঝতে পারছি একটি লিগাল রিলেশনশিপ এস্টাবলিশ করে। সো কার মধ্যে করে আমরা যদি বোঝার চেষ্টা করি, একজন ব্যক্তি যাকে এজেন্ট বলা হবে, সে অথরাইজড কোনো কাজ করতে অন্য একটি ব্যক্তির জন্য, যার জন্য সে কাজ করছে তাকে প্রিন্সিপাল বলা হবে। আর এই দুটি ব্যক্তির মধ্যে একটি আইনি সম্পর্ক সৃষ্টি হচ্ছে, কার সাথে? থার্ড পার্টির সাথে। মানে আমরা বুঝতে পারছি যে এখানে কন্ট্রাক্ট অফ এজেন্সির মধ্যেও বেসিক্যালি দেয়ার আর 3 পার্টিস। ওয়ান অফকোর্স একজন প্রিন্সিপাল থাকছেন, দ্বিতীয় একজন এজেন্ট থাকছেন, আর তৃতীয় হলো থার্ড পার্টি যার সাথে এই চুক্তিটা গঠন হচ্ছে। প্রিন্সিপাল বেসিক্যালি এজেন্টকে এখানে অথরিটি দিচ্ছে বা পারমিশন দিচ্ছে অনেক কাজ করতে, যেখানে এজেন্ট নিজেকে
প্রিন্সিপালের মতনই রিপ্রেজেন্ট করছে। সো দিস ইজ দ্য ইউনিকনেস অফ কন্ট্রাক্ট অফ এজেন্সি। বাট যদি আমরা কন্ট্রাক্ট অফ এজেন্সির অরিজিনে যাই, যে সেটি অরিজিন কী করে হলো, তাইলে একটি লেটিন প্রোভার্ব বা ম্যাক্সিম আমাদের রেফার করতে হবে, যেটা হলো কিউ ফেসিট পার এলিয়াম ফেসিট পার সে। একদম লিটারাল মিনিং যদি দেখি আমরা এই প্রোভার্বের বা লেটিন ম্যাক্সিমের, এটির অর্থ হলো হি হু অ্যাক্টস থ্রু অ্যানাদার ডাজ ইট হিমসেলফ। যদি অন্য কোনো ব্যক্তির মাধ্যমে কোনো কাজ করানো হয়, তখন এটা মানা হবে যে যে ব্যক্তি করিয়েছে সেই কাজটি তারই ছিল। সো কিউ ফেসিট পার এলিয়াম ফেসিট পার সি ইজ এ বেসিক ফাউন্ডেশন অফ দ্য রিলেশনশিপ বিটুইন এজেন্ট অ্যান্ড দ্য প্রিন্সিপাল। এই লেটিন ম্যাক্সিমটির গুরুত্বটা অনেক বেশি যখন আমরা এজেন্সি বা সংস্থার চুক্তির কথা বলি। যদি আমরা তার ব্যাকগ্রাউন্ডটা দেখি, তখন হিস্টোরিক্যালি অলসো গ্রিক বা রোমানরা এজেন্সি বোঝার আগে আমাদের চাণক্য নীতিতে এই এজেন্সির কন্ট্রাক্ট বা চুক্তির ব্যাপারে বলা আছে। একটি লাইন আমি পড়ছি চাণক্য নীতি থেকে, রাজ রাষ্ট্রকৃতম পাপম রাজভাব পাপম পুরোহিত, রাজ রাষ্ট্রকৃতম পাপম রাজভাব পাপম পুরোহিত। মিনিংটা কি দাঁড়াচ্ছে, কিং ইজ রেসপন্সিবল ফর রংস ডান বাই হিজ সাবজেক্টস। মানে কি, যদি কোনো রাজার রিপ্রেজেন্টেশনটা কোনো মানে কোনো সাবজেক্ট বা কোনো মন্ত্রী করছে, তখন সেই কাজটাকে কিন্তু আমরা বলবো সেই কাজটি সেই রাজারই মানা হবে। সো অনেক সময় একটি জিনিস যেটি কাজ করে এইরকম রিলেশনের মধ্যে, সেটি হলো একটি কমান্ড বা একটি প্রভাবের সম্পর্ক। এজেন্টরাও বেসিক্যালি রেসপন্ডেন্ট সুপিরিয়া একটি ম্যাক্সিমের মধ্যে এসে যায়। মানে এখানে যা রেসপন্স দেওয়া হচ্ছে বাই দ্য এজেন্ট, ইট ইজ অ্যাকচুয়ালি দ্য ভয়েস অফ দ্য প্রিন্সিপাল। মানে যে ব্যক্তিটি মেইনলি রেসপন্সিবল, সে কিন্তু তার কথা এজেন্টকে দিয়ে বলাচ্ছে। তো আমরা যদি এখন অ্যাপ্লিকেশন দেখি, তার আগে আমরা একটা অ্যাপ্লিকেশন অফ দ্য ম্যাক্সিম দেখার আগে আমরা একটা ইলাস্ট্রেশন দেখে নিই আরও ক্লিয়ারিটির জন্য। এই ইলাস্ট্রেশনটি বেসিক্যালি কিউ ফেসিট পার এলিয়াম ফেসিট পার্সের ইলাস্ট্রেশন। কি হচ্ছে দেখেন, এখানে মিস্টার এক্স অ্যাপয়েন্টস মিস্টার ওয়াই টু সাইন এ কন্ট্রাক্ট অন হিজ বিহাফ। এখানে মিস্টার ওয়াই বেসিক্যালি এজেন্ট হিসাবে কাজ করছে কার জন্য, মিস্টার এক্সের জন্য। মিস্টার ওয়াই সাইন করছে একটি কন্ট্রাক্ট মিস্টার জেডের সাথে। মিস্টার ওয়াই এজেন্ট, সে একটি কন্ট্রাক্ট সাইন করছে মিস্টার জেডের সাথে ফর সেলস অফ গুডস ইউজিং মিস্টার এক্সেস নেম অ্যান্ড অথরিটি। এখন আমরা এই ম্যাক্সিমটির অ্যাপ্লিকেশন কি করে হয়েছে দেখি। সিন্স মিস্টার ওয়াই ইজ অ্যাক্টিং অন বিহাফ অফ মিস্টার এক্স under the principle of Q facit per alium facit per se, Mr. X is considered to have performed the act of signing the contract himself. বা যদি আমরা সহজ ভাষায় এটাকে বুঝি, যেহেতু এজেন্ট যখন এগ্রিমেন্টটা সাইন করেছে, সে এজেন্সির কন্ট্রাক্টের মাধ্যমে সাইন করেছে, তার জন্য আমরা বলতে পারি যে এই সিগনেচারটা আমরা যে বেসিক ওনার বা যে বেসিক প্রিন্সিপাল পার্সন হু ইজ রেসপন্সিবল, তার সিগনেচারই মেনে নেওয়া হবে। সো যদি এই কন্ট্রাক্ট কোনো ব্রিচ হয়ে যায়, কোনো কন্ট্রাক্ট বা চুক্তি যদি লঙ্ঘন হয়, তখন কিন্তু মিস্টার এক্সকে লায়েবল করা হবে ফর ভায়োলেশন অফ দ্য কন্ট্রাক্ট, নাকি তার এজেন্টকে। সো এই চুক্তি যেটি গঠন হলো, এটার আউটকামটা কি আমরা দেখে নিই। Mr. X can hold Mr. X responsible for any issue arising from the contract because Mr. X was authorized. Mr. X authorized Mr. Y to act on his behalf. এখানের মধ্যে মিস্টার জেড মিস্টার এক্সকে দায়বদ্ধ করতে পারে, রেসপন্সিবল করতে পারে, যেহেতু মিস্টার এক্স নিজের এজেন্টকে অ্যাপয়েন্ট করেছিলেন, আর এই রিপ্রেজেন্টেশনটা উনি নিজে দিয়েছেন। তার জন্য এখানে এজেন্টের ব্যক্তিগত কোনো ভুল কিন্তু দেখা হবে না। এখানে আমরা প্রিন্সিপাল যে এজেন্টকে অ্যাপয়েন্ট করেছে তাকেই আমরা রেসপন্সিবল বলবো। এখানে প্রিন্সিপাল এনশিওর করে দ্যাট দ্য প্রিন্সিপাল মিস্টার এক্স ক্যানট অ্যাভয়েড রেসপন্সিবিলিটি ফর দ্য অ্যাকশন অফ দ্য এজেন্ট। মূল ভিত্তিটা কি, যে মালিক বা প্রিন্সিপাল বা মাস্টার সার্ভেন্টের রিলেশন যখন আমরা বলছি, যে মাস্টার থাকছে, সে যে কমান্ডটা দিচ্ছে, যেটা ফুলফিল করা হচ্ছে, এজেন্ট যে অর্ডারটা ক্যারি করছে, সেই অর্ডারটি ব্যক্তিগতভাবে কিন্তু আমরা বুঝতে পারি যে এটি কিন্তু এজেন্টের নিজস্ব ওপিনিয়ন বা কনসেন্ট নয়। এই সম্মতিটাও সে অন্য কারো সম্মতিটা এক্সপ্রেস করছে। এখন এই ম্যাক্সিমটি কি করে কাজ করে বা অ্যাপ্লিকেশন অফ দিস ল্যাটিন ম্যাক্সিমটা কি দেখে নিই। বেসিক্যালি আমরা বুঝতেই পারছি যে ল
বা আইন যখন এইরকম কোনো সম্পর্কর কথা বলছে যেখানে একজন ব্যক্তি আরেকজন ব্যক্তিকে রিপ্রেজেন্ট করছে, তখন ভাইকেরিয়াস লায়াবিলিটি বা পরোয়ানের দায়িত্বর কথা বলছে। মানে এখানে একজন ব্যক্তির ভুলের জন্য আরেকজন ব্যক্তিকে রেসপন্সিবল করা হবে। বেসিক্যালি এটি আমরা কখন দেখতে পারি, মাস্টার সার্ভেন্ট রিলেশনশিপের মধ্যে, যখন সার্ভেন্ট কোনো মাস্টারের কমান্ড ফুলফিল করতে গিয়ে ভুল করে ফেলে, তখন যদি কোনো ব্যক্তি সেই ভুল থেকে ইনজার্ড হয়ে যায় বা ওনার কোনো লস সাফার করতে হয়, তখন ওনার কম্পেনসেশনের রাইটটা কিন্তু যে মাস্টার তার কাছ থেকে নিতে হবে। দিস ইজ ইন শর্ট দ্য কনসেপ্ট অফ ভাইকেরিয়াস লায়াবিলিটি। ইউ আর মেকিং দ্য লায়াবিলিটি অর ইউ আর শিফটিং দ্য লায়াবিলিটি টু দ্য আদার পারসন। আর এই জিনিসটি বেসিক্যালি গঠন হয় কি করে, গঠন হয় রেসপন্ডেন্ট সুপিরিয়র থেকে। বা এরকম কোনো যদি ইনস্ট্যান্স হয়ে যায় যখন এজেন্টের কোনো ভুলের জন্য কোনো ব্যক্তির কোনো মতের ইনজুরি বা লস হয়, তখন দ্য রেসপন্স শুড কাম ফ্রম দ্য সুপিরিয়র বা সুপিরিয়র ইজ লায়েবল টু আনসার। এই জিনিসটাই মেনে নেওয়া হয়, যেটাকে আমরা রেসপন্ডেন্ট সুপিরিয়র বলেও জানি। সেকশন 182-র মধ্যে প্রিন্সিপাল আর এজেন্টের ডেফিনিশনটি দিয়ে আছে। এখন আমরা দেখে নিই যে এজেন্ট কাকে বলা হবে। বেসিক্যালি এজেন্ট এমন একটি ব্যক্তিকে বলা হবে যাকে অন্য কোনো ব্যক্তির কাজ করার জন্য অ্যাপয়েন্ট করা হয়েছে। সেই অ্যাপয়েন্টমেন্টটা বা আমরা এমন বলতে পারি যে এদের মধ্যে প্রিন্সিপাল এজেন্টের মধ্যে রিলেশনশিপ যেটি কনস্টিটিউট হয়েছে সেটি কিন্তু এজেন্সির মাধ্যমে হচ্ছে। আর এই রিলেশনশিপটি খুবই ইউনিক, বিকজ প্রিন্সিপাল পারসন আর এজেন্টের মধ্যে অনেক সময় আমরা দেখি যে বিবেচনা বা কনসিডারেশন নাও থাকতে পারে। তো আমরা বিশেষভাবে বলতে পারি যে এজেন্ট ইজ এ পারসন হু ইজ অ্যাপয়েন্টেড টু ডু সামথিং ফর সামওয়ান এলস, বাট এখানে রিপ্রেজেন্টেশনটা তৃতীয় কোনো ব্যক্তির কাছে যেটা হচ্ছে সেটা কিন্তু অন্য ব্যক্তির হচ্ছে। মানে এজেন্ট অন্য কোনো ব্যক্তির বিহাফে থার্ড পার্টির সাথে কোনো এগ্রিমেন্টে বা চুক্তিতে যাচ্ছে। যে ব্যক্তির জন্য কাজটি করা হচ্ছে তাকে প্রিন্সিপাল বলা হবে, আর যে ব্যক্তিকে দিয়ে কাজটি করানো হচ্ছে তাকে এজেন্ট বলা হবে। এখন আমরা কিছু ফিচার্স দেখে নিই যে কন্ট্রাক্ট অফ এজেন্সিটা গঠন কী করে হয় বা তার এসেনশিয়াল ফিচার্সগুলি কী। প্রথমত, মূল ব্যক্তি যিনি থাকবেন বা প্রিন্সিপাল, উনার যোগ্যতা থাকাটা খুব দরকারি বা আবশ্যক। এখানটা একটা জিনিস হচ্ছে যে প্রিন্সিপালের ক্যাপাসিটি না থাকলে কন্ট্রাক্টটা অলরেডি টার্মিনেট হয়ে যাবে। যেহেতু আমরা যদি কম্পিটেন্সি অফ কন্ট্রাকশন ডিসকাস করেছি সেকশন 10 অফ ইন্ডিয়ান কন্ট্রাক্ট অ্যাক্ট, খুব ক্লিয়ারলি আমরা বুঝতে পেরেছি যে সেকশন 11-এ যেগুলি যোগ্যতা দেওয়া আছে, যে বয়স 18 চেয়ে বেশি হতে হবে, একটি ব্যক্তি আনসাউন্ড মাইন্ডের হলে সে চুক্তিতে প্রবেশ করতে পারে না, এইসব জিনিস কিন্তু প্রিন্সিপালের জন্য ইকুয়ালি অ্যাপ্লিকেবল। কেন? এখানে মেইন রিপ্রেজেন্টেশনটা যে হচ্ছে সেটা কিন্তু প্রিন্সিপালের হচ্ছে। এজেন্ট জাস্ট একটি ভায়া মোড, তার জন্য আমরা বলতে পারি যে এজেন্টের রোলটি একটু লিমিটেড রোল আর প্রিন্সিপালের কম্পিটেন্সির এখানে বেশি প্রয়োজনীয়তা আছে। তো আমরা এই এজেন্টের কোয়ালিফিকেশন নিয়ে যখন প্রশ্ন উঠাই যে এজেন্ট whether agent should be competent or not, এটাকে দুইভাবে দেখা যায়। বেসিক্যালি একটা জিনিস তো বুঝতে হবে যে ফর দ্য কন্ট্রাক্ট অফ এজেন্সি, এজেন্টের যদি যোগ্যতা নাও থাকে তখনও কিন্তু সে কন্ট্রাক্টে ঢুকে যেতে পারে, বিকজ এখানে তার দায়বদ্ধতা লিগালি ইজ ভেরি লেস বা অলমোস্ট জিরো। এখানে এজেন্টের কোয়ালিফিকেশন নিয়ে দুটি ওপিনিয়ন হতে পারে। প্রথমত আমরা বলতে পারি প্রিন্সিপাল অ্যান্ড এজেন্টস এবিলিটি টু অ্যাক্ট অন বিহাফ অফ প্রিন্সিপাল টু বাইন্ড দ্য থার্ড পার্টি। যখন আমরা প্রিন্সিপাল আর এজেন্টের এই এবিলিটি নিয়ে কথা বলছি যে এজেন্ট অ্যাকচুয়ালি প্রিন্সিপালের সঙ্গেই অ্যাকচুয়ালি থার্ড পার্টিকে জড়িয়ে দিচ্ছে, এখানে এজেন্ট বেসিক্যালি কিন্তু একটা রোল কাজ করছে অনলি কানেকশনের, তার জন্য তার লিগালি কম্পিটেন্ট হওয়া এখানে কিন্তু নেসেসারি নয়। সেকেন্ডলি আমরা যদি ডিসকাস করি যে এবিলিটি অফ দ্য এজেন্ট টু বাইন্ড হিমসেলফ অ্যান্ড হিজ প্রিন্সিপাল টু এ বাইন্ডিং কন্ট্রাক্ট, এইখানে কিন্তু এজেন্টের কম্পিটেন্ট থাকা উচিত। আমি উদাহরণ দিয়ে দিচ্ছি। ফর এক্সাম্পল, এখন একজন ব্যক্তি এক্সকে অ্যাপয়েন্ট করলো যে ইউ উইল অ্যাক্ট লাইক মাই এজেন্ট অ্যান্ড ইউ উইল ডু অল দ্য ডিলিংস, যেটার জন্য তোমাকে মাহিনী হিসাবে একটা স্যালারি দেওয়া হবে। আজকে ভবিষ্যতে এমন হতেই পারে যে প্রিন্সিপাল বলবে যে আমি তোমাকে দেবো না, যদি বলে আমি তোমাকে সেই অ্যামাউন্টে দেবো না, অবশ্যই এজেন্ট মামলা করবে কোর্টে গিয়ে। এইখানে যদি এজেন্ট যদি কোনো এমন ব্যক্তি হয় যার যোগ্যতা নেই, সে তখন কিন্তু মামলাটি করতে পারবে না। তো আমরা ক্লিয়ারলি বুঝতে পারছি এজেন্ট যে কোনো ব্যক্তি হতে পারে, কিন্তু একজন মাইনর
বা একজন আনসাউন্ড মাইন্ডেড পারসন কোনোদিনই এজেন্ট হতে পারে না। এখন আমরা কিছু এসেনশিয়ালস দেখে নিই যে কন্ট্রাক্ট অফ এজেন্সির জন্য এসেনশিয়াল কী কী। 1872 আইনের মধ্যে ক্লিয়ারলি লেখা আছে যে কন্ট্রাক্ট অফ এজেন্সি কী করে এস্টাবলিশ হতে পারে বা কী করে ইনস্টিটিউট হতে পারে। সো টু কনস্টিটিউট দ্য কন্ট্রাক্ট অফ এজেন্সি কিছু কিছু মূল উপাদানগুলি আমাদের মনে রাখতে হবে। যেমন ফার্স্ট অফ অল সেকশন 84-এর যে পরিভাষাটা সেটা মনে রাখতে হবে। আর তার আগে আমাদের সেকশন 183টা মাথায় রাখতে হবে যেটা ক্লিয়ারলি বলছে যে কম্পিটেন্সি অফ দ্য পার্টিজ ইজ ইম্পর্টেন্ট। এখানে এজের কথাও বলা আছে আর এখানে সাউন্ড মাইন্ডের কথাও বলা আছে। কার জন্য? প্রিন্সিপালের জন্য, যে এজেন্টকে অ্যাপয়েন্ট করবে। যে এজেন্টকে অ্যাপয়েন্ট করবে তার কম্পিটেন্সি থাকা ফার্স্ট এসেনশিয়াল ক্রাইটেরিয়া ফর এ ভ্যালিড কন্ট্রাক্ট অফ এজেন্সি। সেকেন্ডলি, অ্যাকর্ডিং টু সেকশন 184, এনি পার্সন ক্যান বি এজেন্ট। যে কোনো ব্যক্তি এজেন্ট হতে পারে, কিন্তু আমি আগেই বললাম একজন ইনফার্ম বা অসুস্থ ব্যক্তি আর একজন নাবালক বা যার বয়স 18 চেয়ে কম সে কিন্তু এজেন্ট হতে পারে না। তৃতীয়ত, সেকশন 185 ক্লিয়ারলি বলছে যে কোনো বিবেচনা থাকবে না when we talk about the contract of agency. আনলাইক আদার কন্ট্রাক্ট বা অন্য কোনো চুক্তিতে আমরা দেখেছি সেকশন 10-এ ক্লিয়ারলি বলা আছে বিবেচনা ছাড়া চুক্তি কিন্তু সম্ভবত হয় না। কিন্তু যদি আপনাদের ব্যতিক্রমটা মনে আছে যেটা সেকশন 25-এ লেখা আছে, সেকশন 25-এর ব্যতিক্রমে ক্লিয়ারলি বলা আছে যে এজেন্সির মধ্যে বিবেচনার প্রয়োজনীয়তাটা ফিল করা হয় না বা লিগালি দের ইজ নো নিড টু হ্যাভ কনসিডারেশন ওয়েন এজেন্সি কনস্টিটিউট করা হচ্ছে। সো বিবেচনা সেইভাবে আমরা অ্যাভয়েড করতে পারি যখন কন্ট্রাক্ট অফ এজেন্সির কথা বা যখন আমরা সংস্থার এজেন্সির কথা বলছি। এই কনটেক্সটে আমি একটা কেস ডিসকাস করি, যদি আমরা ক্লিয়ারলি বুঝতে পারবো। একটা ইংলিশ কেস এখানে রেফার করছি। কেসটির নাম হলো কার ভার্সেস হাল্ট। দিস কেস ওয়াজ ডিসাইডেড বাই টেক্সাস কোর্ট অফ এপিল। এই কেসের মধ্যে টেক্সাস কোর্ট বলেছেন যে কনসেন্ট ইজ রিকোয়ার্ড টু ক্রিয়েট এন এজেন্সি and this consent must be present on both the sides because it reveals their intent behind such a relationship. মানে সম্মতির যে সিগনিফিকেন্সটা এটাকে তুলে ধরা হয়েছে এই কেসের বা এই মামলার মধ্যে। এখানের মধ্যে টেক্সাস কোর্ট অফ অ্যাপিল ক্লিয়ারলি বলছে যে সম্মতি দুটো পক্ষরই থাকা উচিত, মানে প্রিন্সিপাল এজেন্ট দুজনই সম্মতিতে এই চুক্তি মানে এই এজেন্সির চুক্তিতে প্রবেশ করা প্রয়োজনীয়। তো এখানে আমরা বুঝতে পারছি যে এজেন্সি বিভিন্নভাবে সৃষ্টি হতে পারে। এখন আমরা কিছু এরকম মেথডস দেখি যেভাবে ক্রিয়েশন অফ এজেন্সি হতে পারে। প্রথমত বেসিক্যালি 3টি এস্টাবলিশড মেথড আছে যে ভিত্তিতে বা যে প্রকারে এজেন্সি ক্রিয়েশন হতে পারে। প্রথমত প্রকাশ্য চুক্তি দ্বারা এজেন্সি, মানে এজেন্সি হুইচ ইজ বাই এক্সপ্রেস কন্ট্রাক্ট। তারপরে এজেন্সি বাই ইমপ্লাইড কন্ট্রাক্ট, সেটাও হতে পারে। এই ইমপ্লাইড কন্ট্রাক্টটাকে দুভাগে আমরা দেখব। প্রথমত এজেন্সি বাই এস্টাবল এর দ্বারা হয় আর এজেন্সি বাই হোল্ডিং আউটের দ্বারা হয়। এই দুটি হলো কি ইমপ্লাইড মেথডে কিভাবে এজেন্সি হয়। আর তৃতীয়ত হলো আপনার যখন প্রয়োজনীয়তার জন্য বা নেসেসিটির জন্য এজেন্সি হয়। এটার মধ্যেও আমরা 3টি সাবডিভিশনস দেখতে পাচ্ছি। প্রথমত এজেন্সি বাই অ্যাপ্রুভেল, দ্বিতীয়ত এজেন্সি বা অপারেশন অফ ল, আর তৃতীয়ত এজেন্সি ইন রিলেশন টু হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ। তো এই 3টি বেসিক ঘটন, এই 3টি বেসিক মাধ্যমে আমরা ক্রিয়েশন অফ এজেন্সি করতে পারি। এখন আমরা প্রথম মেথড অফ ক্রিয়েশন অফ এজেন্সিটাকে দেখে নিচ্ছি, এজেন্সি বাই এক্সপ্রেস এগ্রিমেন্ট। এখন অবশ্যই এক্সপ্রেস ওয়ার্ডটা ক্লিয়ারলি বুঝিয়ে দিচ্ছে যখন ভার্বালি or in written terms যখন ক্লিয়ারলি এজেন্সি ক্রিয়েট করা হবে তখন আমরা বলতে পারি যে দিস এজেন্সি হ্যাজ বিন ক্রিয়েটেড বাই এক্সপ্রেস কন্ট্রাক্ট। সেকশন 186 ভারতীয় চুক্তি আইনের মধ্যে পাওয়ার অফ এজেন্টের ব্যাপারে বলা আছে। এখানে বলেছে যে দ্য পাওয়ার অফ এন এজেন্ট মে বি এক্সপ্রেসড অর ইমপ্লাইড। Thus an express agency agreement can be made orally or in writing, and in this context power is said to be expressed even given orally or in writing. তো যখনই আমরা প্রকাশ্য এজেন্সির কথা বলছি বা চুক্তি যেটা প্রকাশ্যভাবে এজেন্সি ক্রিয়েট করে তখন কিন্তু এটি মৌখিক বা লিখিতভাবে হবে, আর এটির একটি ফর্মাল ডকুমেন্টেশন হওয়াটাও খুব প্রয়োজনীয়। আমি আগেই বললাম যে যদি এরকম কোনো আপনি
অধিকার চাইছেন যে কোনো চুক্তি থেকে, তখন ডকুমেন্টেশন ইজ ওয়ান অফ দ্য লিগাল রিকোয়ারমেন্টস অ্যাজ পার সেকশন 10। একটি এক্সাম্পল এখানে আমরা যদি রেফার করি যে ফর্মাল ডকুমেন্টস সাচ এস পাওয়ার অফ অ্যাটর্নি উইল বি রিকোয়ার্ড টু অথরাইজ সামওয়ান টু অকশন ল্যান্ড। কেন অকশন ল্যান্ড যদি আমরা কাউকে করাতে চাই এজেন্সির মাধ্যমে, তখন সে কিন্তু এত বড় জিনিস করার জন্য সে এলিজিবল নয়। তার জন্য অনেক সময় অনেক এজেন্টরাই বলে থাকে আমি এজেন্ট, কিন্তু যদি তার কাছে ডকুমেন্টেশন চাওয়া হয় তখন সে দিতে পারবে না। কিন্তু যখন একটা সিরিয়াস ব্যাপার যেরকম অকশনিং সামওয়ানস ল্যান্ড কারো বিহাফে করছেন, তখন পাওয়ার অফ অ্যাটর্নির একটি নেসেসিটি থাকবে। দিস ইজ ওয়ান অফ দ্য বেসিক এক্সাম্পল টু আন্ডারস্ট্যান্ড হাউ এজেন্সি ইজ ডান বাই এক্সপ্রেসড মোড। এই কনটেক্সটে আমি একটা কেস রেফার করছি, সৈয়দ আব্দুল কাদের ভার্সেস রামা রেড্ডি। এখানের মধ্যে কী আছে দেখেন, a person was given power of attorney to act on behalf of the principal and was appointed as a maintainer of, একটি ব্যক্তিকে একটি ডিলিংয়ের জন্য পাওয়ার অফ অ্যাটর্নি তুলে দেওয়া হয় প্রিন্সিপালের মাধ্যমে। বাট এখানে যে প্রশ্নটি সুপ্রিম কোর্ট তুলেছে সেটা হলো যে হাউ ক্যান 3 persons appoint an agent and the same was done through the same power of attorney। এই কেসের মধ্যে অবশ্যই 3টি পার্টির ওনারশিপ ছিল, তার জন্য এখানে সুপ্রিম কোর্টও কোয়েশ্চেন উঠিয়েছে অন দ্য ভ্যালিডিটি অফ দ্য অ্যাপয়েন্টমেন্ট অফ এজেন্ট, যে হাউ ক্যান সামওয়ান অ্যাপয়েন্ট আ এজেন্ট যখন এখানে ওনারশিপটি অনেকজনের কাছে আছে বা পাওয়ার অফ অ্যাটর্নিটি 3 জনের কাছে মিলে আছে। এখানে কোর্ট হেল্ড করে যে পাওয়ার অফ অ্যাটর্নি টু বি ভ্যালিড অ্যান্ড রুলড দ্যাট ইট ইজ অলসো অ্যাপ্লাইজ টু দেয়ার অরিজিনাল এগ্রিকালচার ল্যান্ড। Further, the court also said the term agency is used to denote a relationship between a principal and a third party. So, এখানের মধ্যে কোর্ট আলটিমেটলি কিন্তু পাওয়ার অফ অ্যাটর্নিটাকে ভ্যালিড মানলো, আর যে অ্যাপয়েন্টমেন্ট অফ এজেন্সি হয়েছে সেটাকে বলেছে এটা আইনমতোই হয়েছে, বিকজ কন্ট্রাক্ট অফ এজেন্সির সেই যে ডিমান্ড আছে বা রিকোয়ারমেন্ট যেটি আছে কন্ট্রাক্ট অফ এজেন্সির সেটি কিন্তু ফুলফিল করা হয়েছে। এখন আমরা এজেন্সি বা ইমপ্লয়েড এগ্রিমেন্ট কী করে হয় সেটা দেখি। এই আমি কেসটা যেটা ডিসকাস করলাম সৈয়দ আব্দুল কাদির ভার্সেস রামা রেড্ডি। এখন ইমপ্লয়েড বলতে আমরা বুঝি অনেক সময় যেটি মৌখিক বলা হয় না বা যেটি কার্যকর্ম বা কন্ডাক্ট দিয়ে বোঝানো হয়। বেসিক্যালি ইমপ্লয়েড এজেন্সি মে অ্যারাইজ ফ্রম ডিফারেন্ট কাইন্ড অফ সার্কামস্টান্সেস, অনেক পরিস্থিতি থেকে বা কন্ডাক্ট অফ পার্টি থেকে ইমপ্লয়েড এগ্রিমেন্ট বা ইমপ্লয়েড এজেন্সির গঠন হতে পারে। ওয়েন ইট ক্যান বি ইনফার্ড ফ্রম এ সার্কামস্টান্স অফ এ কেস, একটি কেসের পরিস্থিতিতে বোঝা যাচ্ছে যে হ্যাঁ সেই মানুষটি এমনভাবে রিপ্রেজেন্ট করছে মনে হচ্ছে সে তার এজেন্ট। আর দ্বিতীয়ত অনেক সময় মৌখিকভাবে যদি বলা হয় যে আমি অমুককে আমার এজেন্ট অ্যাপয়েন্ট করেছি, আর এটা যদি থার্ড পার্সনের সামনে করা হয় তখন আমরা বলতে পারি যে এক্সপ্রেশন উইল অলসো বি অ্যাকসেপ্টেড অ্যাজ ক্রিয়েশন অফ এজেন্সি। এইটার রিলেশন আমরা একটা এক্সাম্পল দেখে নিই। বেসিক্যালি একটি এখানে এক্সাম্পল দেখে নিই। এখানে এক্সাম্পল আমরা দেখতে পাচ্ছেন যে এ অপারেটস আ বুটিক ইন কানপুর, বাট সে থাকছে কিন্তু আসামে। ইন এজ অ্যাবসেন্স বি ম্যানেজেস দ্য বুটিক, যেহেতু এ আসামে থাকছে আর তার বুটিকটি কানপুরে খোলা হয়েছে, তার জন্য যখন সে থাকছে না তার জন্য সে বিকে বুটিক ম্যানেজ করার জন্য এজেন্ট হিসাবে অ্যাপয়েন্ট করেছে। বি ইতিমধ্যে কিছু র মেটেরিয়াল অর্ডার করেছে সি এর কাছ থেকে, আর সেটি অবশ্যই অন দ্য বিহাফ অফ দ্য বুটিক করেছে। এইখানে বি হ্যাজ ইমপ্লয়েড অথরিটি ফ্রম এ টু পারচেজ র মেটেরিয়ালস অ্যান্ড সাপ্লাই। সো অনেক সময় আমরা দেখি যে আমি যে আগে বললাম যে আম্বানির নিজে কোনো দোকানে বসা সম্ভব নয়, তদ্রূপ ম্যাক্সিমাম ক্ষেত্রে আজকাল আমরা দেখি যে মালিক কিন্তু কোনো দিনই বা ওনার কিন্তু কোনো দিনই শোরুমের মধ্যে বসছেন না। সো যে ডিলিংটা হচ্ছে সেটা কোনো না কোনো এজেন্টের মাধ্যমে হচ্ছে, আর সেই এজেন্ট যে ওখানে বসে আছে সে কিন্তু সব রকমের লিগ্যাল অব্লিগেশনের প্রতি এলিজিবল। সে অর্ডার করতে পারছে, সাপ্লাই করতে পারছে, অনেক সময় সে পেমেন্টও করতে পারছে, আর অনেক সময় ডিজিটাল সিগনেচার যদি তার কাছে থাকে সে মালিকের নামে সিগনেচার করে আপনাকে বিল ইস্যু করে দিয়ে দিবে। তো এইরকম জিনিস আমরা বুঝতে পারি যে এজেন্সি বাই ইমপ্লয়েড এগ্রিমেন্টটা কী করে হয়। এখন যখনই আমরা ইমপ্লয়েডের কথা বলি তখন অবশ্যই আমাদের এস্টোপেলের কথাটা চলে আসে। এস্টোপেল জিনিসটা অ্যাকচুয়ালি সেকশন 237 অফ ইন্ডিয়ান কন্ট্রাক্ট অ্যাক্টের মধ্যেও বলা আছে। এস্টোপেলটি এমন একটি অ্যাক্ট, যেমন আজকে একটু উদাহরণ দিলাম যে একজন তিনজন ব্যক্তি এখানে দাঁড়িয়ে আছে এ বি আর সি। এ সি এর প্রেজেন্সে বলল যে আমি বিকে আমার এজেন্ট বলে গ্রহণ করেছি, আর তারপরে বি যদি কোনো রকমের
ডিলিংস যদি এর ডিলিংস যদি সি এর সাথে করে, সি কিন্তু এখানে মেনে নিচ্ছে যে সে এজেন্ট, এইখানে এ কিন্তু ইন ফিউচার আর এই কথাটা বারণ করতে পারবে না যে আমি তাকে এজেন্ট হিসাবে মানি না, বিকজ দিস ওয়াজ ডান ইন দ্য প্রেজেন্স অফ দ্য থার্ড পারসন। যে এক্সাম্পলটা আমি দিলাম, এই এক্সাম্পলটা এখানে লেখাও আছে যে যখন আমি আমার বন্ধুকে আমার এজেন্ট হিসাবে বলি কোনো থার্ড পারসনের কাছে, তখন আমার উপরে কিন্তু ল অফ এস্টপেল অ্যাপ্লিকেবল হয়ে যাচ্ছে, আর আমি ইন ফিউচার এই জিনিসটা চেঞ্জ করতে পারবো না, স্পেশালি তখন যখন সেই থার্ড পারসন কোনো রকমের ডিলিংস বা কোনো রকমের ফার্দার ট্রানজ্যাকশন করে নেবেন উইথ দ্য বিলিভ দ্যাট দেয়ার ইজ এ এজেন্সি বিটুইন মি অ্যান্ড মাই ফ্রেন্ড। নেক্সট, এজেন্সি বাই হোল্ডিং আউট। এজেন্সি বাই হোল্ডিং আউটটা কী জিনিস, আমরা বেসিক্যালি একটা ইলাস্ট্রেশন দেখে নিই, আমাদের ক্লিয়ার হয়ে যাবে। এই ইলাস্ট্রেশনটার মধ্যে কী বলা আছে দেখেন, ই অ্যালাউ করেছে এফকে, হিজ এমপ্লয়ি, টু পারচেজ গুডস অন ক্রেডিট ফ্রম জি। ই অ্যালাউ করেছে এফকে, সে মানে ক্রেডিটের মধ্যে মানে পয়সা না দিয়ে জির কাছ থেকে জিনিস কিনে নিয়ে আনতে পারে, আর সাবসিকুয়েন্টলি ওইটার জন্য সে পেমেন্টও করে দিচ্ছে। আর এই জিনিসটা জি এর নলেজের মধ্যে আছে যে পেমেন্টটা ই সাবসিকুয়েন্টলি ফিউচারে করে দেবে। একদিন এমন হয়েছে যে ই পয়সা দিয়েছে এফকে টু বাই সাম গুডস। এখানে এফ কি করে, এফ বেসিক্যালি পয়সাগুলিকে অন্য কাজে ইউজ করে ফেলে, আর যখন গুডস ডেলিভারির জন্য যায় বা গুডস নেওয়ার যায় তখন সে বলে এগুলি আবার ক্রেডিটে দেওয়া হচ্ছে। এখানে জির কাছে কিন্তু যে পিকচারটা আছে যে বেসিক্যালি এই ব্যক্তিটি হলো এজেন্ট ই এর, তার জন্য এই যে পেমেন্ট হয়নি, ফর দিস নন পেমেন্ট জি উইল অলওয়েজ বি আস্কিং ই টু পে, নট দ্য এজেন্ট। তো এটি একটা এক্সাম্পল যেখানে আমরা বুঝতে পারছি যে যেহেতু প্রিভিয়াসলি দেয়ার ওয়াজ এ রেকর্ড অর দেয়ার ওয়াজ অলরেডি অ্যান ইনস্ট্যান্স যেখানে একজন ব্যক্তি আরেকজন ব্যক্তিকে আশ্বাসন দিচ্ছেন যে আমার একজন মানুষ যাবে, তাকে তুমি দিয়ে দিও আর আমি তোমাকে পেমেন্টটা সাবসিকুয়েন্টলি করে দেবো। সো তার কাছে কিন্তু সেই পিকচারটাই থাকছে যে একটি ব্যক্তি তার এজেন্ট হয়ে কাজ করছে, আর তার জন্য সাবসিকুয়েন্টলি যাই হবে তাকে এটাকে ভ্যালিডভাবে মানা হবে। এখন ক্রিয়েশন অফ এজেন্সির যে থার্ড মোড, ওইটা নিয়ে আমরা ডিসকাস করব, যেটা এজেন্সি বাই নেসেসিটি। এখন নেসেসিটিকে আমরা প্রয়োজনীয়তাও বলতে পারি। এজেন্সি বাই নেসেসিটি, নেসেসিটি শব্দটা আমাদের বুঝিয়ে দিচ্ছে যে কোনো কোনো সময় এমন হয়ে যায় যে কিছু নেসেসিটির জন্য বা প্রয়োজনীয়তার জন্য এজেন্সির গঠন করা হয়। এইরকম কিছু এজেন্সি বাই নেসেসিটি আমরা বোঝার চেষ্টা করব, যেগুলি আমাদেরকে ক্লিয়ারলি একটি আইডিয়া দেবে যে এজেন্সি কোনো সময় কিভাবে গঠন হয় যখন প্রয়োজনীয়তার ফিল করা যায়। প্রথমত, এজেন্সি বা নেসেসিটির জন্য আমরা একটি ইংলিশ কেস ডিসকাস করতে পারি, যেটার নাম হলো আপনার গ্রেট নর্দার্ন রেলওয়ে কোম্পানি ভার্সেস সফিল্ড, 1872 মামলা হয়েছিল। এই কেসটির মধ্যে প্রিন্সিপাল সেন্ট এ হর্স টু দ্য এজেন্ট থ্রু রেলওয়েজ, বাট হিজ এজেন্ট ওয়াজ নট দেয়ার ফর সাম ওয়ার্ক। তো ঘোড়া যখন পাঠানো হয়েছে, যে এজেন্টের ডেলিভারি নেওয়ার কথা ছিল সে কিন্তু এখানে প্রেজেন্ট ছিল না, তার অ্যাবসেন্সের মধ্যে রেলওয়ের মানুষ সেই ঘোড়াটাকে পালন পোষণ করে, আর রেলওয়ে স্টেশন মাস্টার ঘোড়াটাকে নট অনলি রিসিভ করে বাট তাকে জীবিত থাকতেও কিন্তু সাহায্য করে। আর এখানে আমরা বলতে পারি যে স্টেশন মাস্টার এজেন্ট হিসাবে কাজ করেছেন, বাট এখানে এই এজেন্সিটি নেসেসিটির জন্য ক্রিয়েশন হয়ে গেছে। নেক্সট আমরা এজেন্সি বাই রেটিফিকেশন কি বুঝে নিই। বেসিক্যালি ইন্ডিয়ান কন্ট্রাক্ট 1872-র মধ্যে সেকশন 196 থেকে 200-এর মধ্যে এজেন্সি বাই রেটিফিকেশনের ব্যাপারে বলা আছে। একদম সহজ ল্যাঙ্গুয়েজে যদি আমরা বোঝার চেষ্টা করি, আমরা বলতে পারি যে রেটিফিকেশন ইজ বেসিক্যালি এ সাবসিকুয়েন্ট অ্যাডপশন অফ অ্যান অ্যাক্টিভিটি, মানে কোনো একটি কাজ হয়েছে সেটাকে শুধরিয়ে আমরা ওই কাজটাকে অ্যাকসেপ্ট করে নিচ্ছি। রেটিফিকেশন কোন সময় অ্যারাইজ করে দেখে নেন, রেটিফিকেশন মে অ্যারাইজ ওয়ার এ পারসন হু ডু নট হ্যাভ এনি অথরিটি অ্যাক্টস অ্যাজ অ্যান এজেন্ট। কোনো ব্যক্তি যে অ্যাকচুয়ালি এজেন্ট হিসাবে অ্যাপয়েন্ট হনে কিন্তু সে এজেন্ট হিসাবে কাজ করার চেষ্টা করে। এই কনটেক্সটে আমরা খুব সহজ এক্সাম্পল নিয়ে নিতে পারি, যখন আমরা আমাদের ফ্যামিলি মেম্বার্সের বিহাফে কোনো একটি ডিসিশন নিয়ে নিই আর ওর এজেন্ট হিসাবে কাজ করি। আমি এখানে এক্সাম্পলটাও এইভাবেই দিয়েছি, এক্সাম্পলটা দেখেন। যদি প্রিয়া তার বোনের জন্য একটি শার্ট অর্ডার করে, তখন আমরা বলতে পারি যে প্রিয়া মেনে নিচ্ছে যে এই শার্টটা কিন্তু তার পছন্দ হবে, আর এইখানে আমরা বলতে পারি যে দিস ইজ ওয়ান কাইন্ড অফ এজেন্সি উইচ ক্যান বি সেট বাই রেটিফিকেশন। এজেন্সি বাই রেটিফিকেশনের জন্য এই দুটি কেসও আমরা দেখতে পারি।
কিংসলি ম্যাক্সটার অ্যান্ড কোম্পানি ভার্সেস ডুরান্ট এই কেসের মধ্যে কোর্ট ক্ল্যারিফাই করেছিল যে ইফ এজেন্টস অ্যাক্টস ইন দেয়ার ওন ক্যাপাসিটি নো ওয়ান এলস ক্যান অ্যাপ্রুভ দ্যাট অ্যাকশন। যদি এজেন্ট যদি নিজের ক্যাপাসিটিতে কাজ করে তখন অন্য কোনো অ্যাপ্রুভেলের প্রয়োজনীয়তা হয় না। তো দ্রুব নেক্সট কেসটা হলো সেভরি ভার্সেস কিং। এই কেসটিও খুব গুরুত্বপূর্ণ কেস। এখানে কি হচ্ছে, এ এন্টার করছে একটি এগ্রিমেন্টে বন্ধক বা মর্গেজের অন বিহাফ অফ বি। হাউএভার এগ্রিমেন্টটি ইনভ্যালিড হয়ে যায়। বি ওয়াজ আনঅ্যাওয়্যার অফ দ্য ইনভ্যালিডিটি অফ দ্য এগ্রিমেন্ট। বি এই বিষয়টা জানতো না যে সেটি ইনভ্যালিড হয়ে গেছে, অ্যান্ড সে কিন্তু অ্যাপ্রুভ করতে চাইছে পুরো ট্রানজ্যাকশনকে। Therefore, it was ruled that the approval had no effect. From this, we can understand the importance of communication of information and knowledge of the facts. মানে এজেন্টের রেকটিফিকেশনের জন্য এক্সপ্রেশন অফ ওয়ার্ডস বা কমিউনিকেশন অফ ওয়ার্ডস ইজ ইম্পর্টেন্ট। একটি রেকটিফিকেশনকে ভ্যালিড রেকটিফিকেশন হতে গেলে কিছু প্রয়োজনীয় এসেনশিয়ালস আছে বা কিছু এসেনশিয়ালস অফ ভ্যালিড রেটিফিকেশন এখন আমরা দেখে নিচ্ছি। যেমন প্রথমত, দ্য অ্যাক্ট শুড বি ডান অন বিহাফ অফ অ্যানাদার পারসন। কাজটি অন্য কোনো ব্যক্তির পক্ষে করা উচিত। অনুমোদনটা প্রকাশ্য হতে পারে বা ইমপ্লাইড হতে পারে। তদ্রূপ এই রেটিফিকেশন শুড বি উইথ দ্য ফুল নলেজ অফ ফ্যাক্টস। এই যে অনুমোদনটা হয়েছে সেটা পুরোপুরি এক্সপ্লিসিটলি সব টার্মস অ্যান্ড কন্ডিশন এক্সপ্রেসলি বলা হয়েছে, সেটাও একটি এসেনশিয়াল দরকার। তারপর existence of principal and competent to enter into a contract when the act is done. যখন কম্পিটেন্ট ব্যক্তির সাথে প্রিন্সিপাল ঢুকছেন তখন দুটো ব্যক্তির, স্পেশালি দ্য থার্ড পার্সন অ্যান্ড দ্য প্রিন্সিপাল যে ব্যক্তি, এই দুজনের কম্পিটেন্সি থাকাটা কিন্তু প্রয়োজনীয় ভ্যালিড রেটিফিকেশনের জন্য। নেক্সট, রেটিফিকেশন শুড বি মেড উইদিন এ রিজনেবল টাইম। যখন আপনি রেকটিফাই করে যে কোনো ট্রানজ্যাকশনকে এজেন্সির মাধ্যমে অ্যাকসেপ্ট করাবেন সেটিরও কিন্তু একটি সময় বাধ্যতা থাকবে। এমন হতে পারে না যে আপনি 7 বছর পরে বললেন যে না আমি এজেন্সির মাধ্যমে এটা কাজটাকে অ্যাকসেপ্ট করছি, এইরকম হবে না। ইট হ্যাজ টু বি ডান উইদিন আ রিজনেবল অ্যামাউন্ট অফ টাইম। রেটিফিকেশন শুড বি ডান ফর এ লফুল অ্যাক্ট। কোনো একটি আইন মতো ভ্যালিড কাজই করার জন্য রেটিফিকেশন করা যেতে পারে। আর লাস্ট এসেনশিয়াল যেটা রেটিফিকেশনের জন্য ইম্পর্টেন্ট হলো কমিউনিকেশন। যোগাযোগ বা কমিউনিকেশন যদি না হয়, অ্যাকসেপ্টেন্সটি হয়েছে বা কমিউনিকেশনটা যদি এক্সপ্রেসলি বোঝা না যায়, তখন কিন্তু আমরা রেটিফিকেশনকে মান্যতা দিতে পারবো না। নেক্সট আমরা দেখে নিচ্ছি এজেন্সি বা অপারেশন অফ ল কী করে কাজ করে। বেসিক্যালি সামটাইমস কন্ট্রাক্ট অফ এজেন্সি কামস ইনটু অপারেশন বাই ভার্চু অফ ল। কোনো সময় আইনের জন্য এজেন্সি ক্রিয়েট হয়ে যেতে হয়। এরকম সিচুয়েশন হয়ে যায় যে কেউ কোনো ব্যক্তিকে এজেন্টের মান্যতা দিতে হয়। একটি এক্সাম্পল এখানে হতে পারে, আমরা পার্টনারশিপ অ্যাক্ট বা কোম্পানির ক্ষেত্রে জানি যে পার্টনারশিপ ফার্ম যখন আমরা বলি, যদি এখানে আমাদের 10 জন পার্টনার্স আছে, যদি ভালো কিছু হয় তখনও সব পার্টনার্স ইকুয়ালি এন্টাইটেল টু দ্য বেনিফিট। তদ্রূপ যদি কোনো অফেন্স, কোনো ক্রাইম, কোনো প্রবলেম সৃষ্টি হয় যেটিতে পার্টনারশিপ একটি পার্টি, তখন লায়াবিলিটি অফ এভরি পার্টনার উইল বি ইকুয়াল। তো আমরা বলতে পারি যে একজন পার্টনার আরেকজন পার্টনারের জন্য এজেন্ট হিসাবে কাজ করছে। তদ্রূপ সেম জিনিসটা আমরা কোম্পানির ক্ষেত্রেও বলতে পারি। যে কোনো এমপ্লয়ি বা প্রমোটার, স্পেশালি যাদের মানে ক্লেম আছে, সিইও বা যাদের শেয়ার আছে কোম্পানিতে, সেই রকম ব্যক্তিগুলির যদি কোম্পানি কোনো একটা ফসাদের মধ্যে বা কোনো প্রবলেমে পড়ে যায়, তখন কিন্তু তাদের লায়াবিলিটিটা থেকে যাবে আর মানা হবে যে এরা এজেন্ট হিসাবে কাজ করছে। নেক্সট, এজেন্সি ইন হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ রিলেশনশিপ। অবশ্যই আমরা একটা জিনিস তো আইনিভাবে বুঝতে পারছি যে স্বামী স্ত্রীর মধ্যে যে সম্পর্কটা থাকছে সেটা কিন্তু আমরা অনেক সময় এজেন্সি হিসাবে ধরে নিতে পারি। অনেক সময় স্বামীর বিহাফে ওয়াইফ অনেক কাজ করে দিতে পারে, অনেক সময় ওয়াইফের বিহাফে স্বামী অনেক কাজ করে দিতে পারে। আর লিগালি স্পিকিং দিস হ্যাজ বিন অ্যাকসেপ্টেড অ্যাজ এ এজেন্সি টার্মস অ্যান্ড কন্ডিশনস মতে হচ্ছে। বাট এখন এমন যদি হয় যে স্বামী স্ত্রী একসাথে থাকছেন না, বিকজ দিস এন্টায়ার এজেন্সি অফ হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ ইজ ডিপেন্ডেন্ট অন ওয়ান কনসেপ্ট, দ্যাট ইজ ওরা একসঙ্গে বসবাস করছেন বা কোহেবিটেশন হচ্ছে। এই কোহেবিটেশন যদি না হয় আর যদি সেপারেশন হয়ে যায়, তখন কিন্তু এজেন্সি অলসো উইল কাম টু এন এন্ড। মানে সেপারেট অবস্থায় স্বামী স্ত্রীকে রিপ্রেজেন্ট করতে পারেন না অ্যাজ অ্যান এজেন্ট। এইসব দেখলাম আমরা কি করে ক্রিয়েট হচ্ছে বা রেকটিফিকেশন কি করে হচ্ছে। এখন আমরা দেখে নিচ্ছি যে কিছু কিছু এজেন্টসের কাইন্ড আছে যেগুলি রেকগনাইজ। হোয়াট আর দ্য ডিফারেন্ট কাইন্ডস অফ এজেন্টস হুইচ আর রেকগনাইজ? প্রথমত বিশেষ এজেন্ট
বা যাকে স্পেশাল এজেন্টও বলা হয়। এই স্পেশাল এজেন্টকে বেসিক্যালি অ্যাপয়েন্ট কোনো একটা স্পেসিফিক বা স্পেশাল রিজনের জন্য করা হয়, তো তার জন্য ওনাকে বা তাকে স্পেশাল এজেন্ট বলা হয়। কিছু টাইম আমরা জেনারেল এজেন্টও দেখে থাকি। জেনারেল এজেন্ট বা সাধারণ এজেন্ট বেসিক্যালি যে কোনো ব্যক্তিকে যখন আমরা কোনো কাজের জন্য অথরাইজ করি তাকে জেনারেল এজেন্ট হিসেবে মানা হবে। তৃতীয়ত এজেন্টের কাইন্ড হতে পারে সাব এজেন্ট। যখন এজেন্ট কোনো ব্যক্তিকে সাব এজেন্ট হিসাবে অ্যাপয়েন্ট করে তখন সেও একটা কাইন্ড অফ এজেন্ট। নর্মালি কিন্তু সাব এজেন্সিটাকে খুব ভালো চোখে দেখা হয় না আইনের চোখে, বিকজ এজেন্ট ইজ নট সাপোজ টু ডেলিগেট হিজ ওয়ার্ক, বাট স্টিল দিস ইজ ওয়ান কাইন্ড অফ এজেন্সি উইচ ইজ রেকগনাইজড। আর চতুর্থ হলো কো এজেন্ট। এজেন্ট যদি জানে যে আরও অন্য কোনো এজেন্টও আছে তখন তো ওরা জয়েন্টলি কাজ করবে, সো কো এজেন্টেরও একটি রোল থেকে যাচ্ছে। এখন আমরা টার্মিনেশন অফ এজেন্সি কী করে হয় এটা দেখে নিচ্ছি। বেসিক্যালি সেকশন 201 থেকে 210 ভারতীয় চুক্তি আইনের মধ্যে টার্মিনেশন অফ এজেন্সির ব্যাপারে বলা আছে। বেসিক্যালি টার্মিনেশন অফ এজেন্সি দুটি পার্টে হতে পারে, বা আমরা দুটি পার্টের মধ্যে টার্মিনেশন অফ এজেন্সিকে ডিভাইড করতে পারি। প্রথম, যখন সেটি পক্ষের কাজের দ্বারা হচ্ছে বা বাই দ্য অ্যাক্ট অফ পার্টিস। দ্বিতীয়, যখন আইনের অপারেশনে হচ্ছে বা বাই দ্য অপারেশন অফ ল। এখন পক্ষের দ্বারা কি করে হচ্ছে আমরা দেখে নিই। কিছু কিছু ক্ষেত্রে আমরা বলতে পারি যে পক্ষের জন্য এজেন্সি টার্মিনেট হয়ে যাচ্ছে। যেমন যদি এমন হয় যে মিউচুয়াল এগ্রিমেন্ট যেটা ছিল দুজনের মধ্যে সেটি রিভোক হয়ে যাচ্ছে, সো এজেন্সি অটোমেটিক্যালি বা যে সম্পর্কটা ছিল এজেন্ট আর প্রিন্সিপালের সেই সম্পর্কটিও কিন্তু এন্ড হয়ে যাচ্ছে। তার কারণে অ্যাক্ট অফ দ্য পার্টির জন্য আমরা এজেন্সিটা টার্মিনেশন হয়ে গেছে বলতে পারি। সেটা দুরকম হতে পারে, যদি প্রিন্সিপাল রিভোক করে দেয় সে সময় হবে, বা তদ্রূপ যদি এজেন্ট রিভোক করে দেয় তখনও হবে। উদাহরণ সমেত আমরা এখানে বলতে পারি যে যদি এ বিকে এম্পাওয়ার করে যে এর একটি ঘর আছে সেটাকে ভাড়া দিতে হবে, যদি বি সেই কাজটি না করে আর পরবর্তীকালে এ যদি সেই কাজটা নিজের হাতে নিয়ে নেয়, এখানে আমরা বলতে পারি যে দেয়ার হ্যাজ বিন রিভোকেশন অফ এজেন্সি বাই দ্য অ্যাক্ট অফ দ্য প্রিন্সিপাল। সিমিলারলি এজেন্সি ক্যান অলসো বি রিভোক যদি এজেন্ট নিজে যদি তাকে রিভোক করে দেয়। বাই অপারেশন অফ ল কী করে এজেন্সি বা টার্মিনেট হয়ে যায় ওইটা আমরা দেখি। বেসিক্যালি যখন কোনো এজেন্সির যে কারণের জন্য সৃষ্টি করা হয়েছিল সেটি যদি হয়ে যায় তখন আমরা বলতে পারি যে এজেন্সি হ্যাজ বিন কমপ্লিটেড। এখানে একটি উদাহরণ দেখে নেন। যদি মহেশ সচিনকে অ্যাপয়েন্ট করে টু সেল হিজ হাউস ইন চায়না, when Sachin sold the house, the agency agreement between Mahesh and Sachin was automatically terminated. যে উদ্দেশ্যের জন্য এজেন্সি করা হয়েছিল সেই উদ্দেশ্যটাই ফুলফিল হয়ে গেছে। সো আইনিভাবে আমরা বলতে পারি যে উইথ দ্য অপারেশন অফ ল দিস এজেন্সি হ্যাজ বিন টার্মিনেটেড। তো ধ্রুব আরেকটি এক্সাম্পল এখানে আমরা রেফার করতে পারি, যেটি হলো অনন্দম যদি অঞ্জনাকে অ্যাপয়েন্ট করে অ্যাজ এ সেক্রেটারি ফর 3 years, সো আফটার 3 years যেহেতু এই এজেন্সির টার্মটা খুব ক্লিয়ার ছিল তখন এক্স্যাক্টলি আফটার 3 years বা ডট ওই দিনের মধ্যে কিন্তু এজেন্সি এগ্রিমেন্টটি অটোমেটিকলি টার্মিনেশনে চলে গেল বা শেষ হয়ে গেল। তো এই হিসাবে আমরা বলতে পারি যে অপারেশন অফ লর মাধ্যমে এজেন্সি টার্মিনেট কী করে হয়ে যায়। আরও কিছু অপারেশন অফ লর মাধ্যমেও কিন্তু এজেন্সি টার্মিনেট হয়, যেমন ডেথ বা ইনসেনিটি অফ দ্য প্রিন্সিপাল অর দ্য এজেন্ট। যেহেতু এই চুক্তির মধ্যে বোথ প্রিন্সিপাল আর এজেন্টের খুব গুরুত্বপূর্ণ রোল থাকছে, তো যে কোনো একটি ব্যক্তির যদি মৃত্যু হয়ে যায় তখন আমরা বলতে পারি যে অটোমেটিকলি দ্য এজেন্সি অলসো উইল বি টার্মিনেটেড। এই জিনিসটা সেকশন 209 অফ ইন্ডিয়ান কন্ট্রাক্ট অ্যাক্টের মধ্যে এফর্মলি বলা আছে। আরও কিছু কারণ যেভাবে অপারেশন অফ লতে এজেন্সি টার্মিনেট হয়ে যায়, একটি হলো ইনসলভেন্সি অফ দ্য প্রিন্সিপাল। যদি প্রিন্সিপাল ব্যাংক্রাফট হয়ে যায় আর যদি ওটা ডিক্লেয়ার হয়ে যায় তখন by the operation of law agency also will be terminated. Destruction of the subject matter, যে ভিত্তিতে এজেন্সিটা করা হয়েছিল সেই সাবজেক্ট ম্যাটারটাই যদি নষ্ট হয়ে যায় তখন আমরা বলতে পারি যে এজেন্সি অলসো উইল বি টার্মিনেটেড। এটার এক্সাম্পল হতে পারে যদি একটি এজেন্সি করা হয় ফর সেলিং এনি পার্টিকুলার প্রোডাক্ট, যেমন আমি অনেকগুলি পুতুল বানাচ্ছি, আমি একজন এজেন্টকে অ্যাপয়েন্ট করলাম যে পুতুলগুলিকে বেচার দায়িত্বটা তোমার। পরবর্তীকালে এমন হয় যে গোডাউনের মধ্যে পুতুলগুলি রাখা সেই গোডাউনে যদি আগুন লেগে যায় তো সব প্রোডাক্টও নষ্ট হয়ে গেল, অটোমেটিকলি এখানে এজেন্টের সাথে যে চুক্তিটা হয়েছিল সেটাও কিন্তু টার্মিনেট হয়ে গেল। এখন আমরা কিছু
রাইটস অ্যান্ড ডিউটিস দেখে নিই যে এজেন্টের কি কি অধিকার থাকছে বা কি কি কর্তব্য থাকছে। বেসিক্যালি ভারতীয় চুক্তি আইন কিছু অধিকার নিশ্চিত করে দিয়েছে যেগুলি এজেন্ট পেতে পারে ফ্রম দ্য প্রিন্সিপাল, যেমন রাইট অফ রিটেনার। এখন এজেন্ট যেহেতু মেইন পার্সন যে কাজ করছে প্রিন্সিপালের বিহাফে, সো সেকশন 217 বলছে যে সে রিটেন করার ক্ষমতা রাখছে। তারপরে রাইট টু রিমিউনারেশন, যখন সে এরকম কোনো কাজ করছে যেটার জন্য সে রিমিউনারেশন পেতে এন্টাইটেলড। অফকোর্স মোস্ট অফ দ্য এজেন্সিতে আমি আগেই বলেছি বেতনভোগী যদি কেউ হয় বা যদি কোনো একটা কন্ডিশনে যদি মানা হয় এজেন্সি, অফকোর্স এজেন্সির জন্য আমরা প্রথমে বলেছি যে কনসিডারেশন বা বিবেচনার প্রয়োজন নেই। বাট যদি কন্ট্রাক্টে ইটসেলফে লেখা থাকে যে ফর ডুইং দিস থিং তোমাকে এতটুক অ্যামাউন্ট অফ মানি এভরি মাস দেওয়া হবে, প্রত্যেক মাসে তুমি এই অ্যামাউন্ট অফ মানি পেতে এন্টাইটেল, তখন কিন্তু সে রিমিউনারেশন পেতে কিন্তু এন্টাইটেল হয়ে যাবে। আর সেকশন 219 আর 220 অফ ইন্ডিয়ান কন্ট্রাক্ট অ্যাক্ট এই জিনিসটাকে সাপোর্ট করছে। তদ্রূপ লিয়েনের অধিকার ও থাকছে। লিয়েন মানে আমরা আগেই বুঝেছি যে যখন একটি ব্যক্তি অধিকারটা রিটেন করছে অনেক সময়ের জন্য, তখন সেইটি কিন্তু বজায় থাকবে। এইটি সেকশন 221-এ বলা আছে। তারপর সেকশন 222-তে বলা আছে রাইট অফ ইন্ডেমনিটি। যদি এজেন্টের কোনো লস হয় তখন সেই লসটি ইন্ডেমনিফাই করা কিন্তু প্রিন্সিপালের ডিউটি। সেটাও কিন্তু যদি অফকোর্স ডিউরিং দ্য কোর্স অফ এজেন্সি হয় তখন সেটা সে পেতে প্রিন্সিপাল থেকে এন্টাইটেল। রাইট টু কম্পেনসেশন, যেটা সেকশন 225-এ বলা আছে, সেইটিও কিন্তু ওয়ান অফ দ্য রাইটস অফ দ্য এজেন্ট। এখন আমরা কিছু ডিউটিস দেখে নিই যে এজেন্টের কী কী কর্তব্য আছে। অফকোর্স প্রথমত ডিউটি টু অ্যাভয়েড কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট। প্রিন্সিপালের যে ইন্টারেস্ট সেটাই কিন্তু মেইন ইন্টারেস্ট থাকা উচিত। এজেন্টের নিজস্ব কোনো ইন্টারেস্টের জন্য কোনো এজেন্সিতেই থাকার কোনো রাইট থাকবে না, বিকজ এই কন্ট্রাক্ট অফ এজেন্সি বা এই পুরো সংস্থার যে চুক্তি সেটার বেসিসটাই ছিল যে প্রিন্সিপালের বিহাফে এজেন্ট কাজ করবে। তার জন্য there should not be any conflict of interest between the principal and the agent. This is supported by section 215 and 16 of ভারতীয় চুক্তি আইন 1872। নেক্সট, ডিউটি টু মেনটেন অ্যাকাউন্টস। এজেন্টের সব সময় অ্যাকাউন্ট মেনটেন করা প্রয়োজনীয়। এই যে আমি বললাম যে রিলায়েন্সের অনেক স্টোরস থাকছে অল ওভার ইন্ডিয়া, প্রত্যেকটি স্টোর কিন্তু অ্যাকাউন্টেবল যে দে শুড গিভ দেয়ার মান্থলি লাইক অ্যাকাউন্টস টু দ্য ওনার। সো এটা নিশ্চয়ই একটা ব্যবস্থা থাকবে যে প্রত্যেক মাসে ওদের কত টাকা সেল হচ্ছে এটা পুরো অনলাইন রেজিস্টার্ড হচ্ছে, আর সব ডেটা বা রেকর্ড কিন্তু কোম্পানির কাছে থাকছেই। সো এই মেনটেন করার রেকর্ডের এটিও কিন্তু একটি দায়িত্ব হলো এজেন্টের। ডিউটি অফ রিজনেবল কেয়ার অ্যান্ড স্কিলস। এজেন্ট যখন প্রিন্সিপালের বিহাফে কাজ করছে তখন কিন্তু তার উপরে দায়িত্বটা অনেক বেশি, বিকজ এইখানে যে এজেন্ট যাই করে সেটা কিন্তু রিপ্রেজেন্ট করবে প্রিন্সিপালকে। তার জন্য হি শুড বি মোর কেয়ারফুল অর এটলিস্ট শুড টেক ডিউ রিজনেবল কেয়ার, বা যা বেসিক স্কিলস আছে সেটা সবসময় তার ইউজ করা উচিত, সো দ্যাট প্রিন্সিপালস নেম ক্যান বি রিটেইনড অর প্রিন্সিপাল শুড নট ফেস এনি রেপারকেশনস। ডিউটি নট টু ডেলিগেট ইজ ডিউটি। আমি আগেই বললাম যে সাব এজেন্ট ইজ অলসো এ কাইন্ড অফ রেকগনাইজড এজেন্সি, কিন্তু লিগালি স্পিকিং কিন্তু আইন কিন্তু এজেন্টকে সেই ক্ষমতা দিচ্ছে না বা প্রদান করছে না যে সে নিজের কাজ করার জন্য আরেকজন এজেন্টকে অ্যাপয়েন্ট করতে পারে। তদ্রূপ ডিউটি টু ফলো ইনস্ট্রাকশনস, যা ইনস্ট্রাকশন প্রিন্সিপাল দেবে ইট ইজ ওয়ান অফ দ্য ডিউটিজ অফ দ্য এজেন্ট দ্যাট প্রিন্সিপালের সব ইনস্ট্রাকশনকে মেনে চলতে হবে। ডিউটি টু রেমিট সামস, যখনই কোনো পয়সা সে দিচ্ছে বা প্রিন্সিপালের বিহাফে সেইগুলি প্রপার ক্যালকুলেশন মেনটেন করাও তার কর্তব্য। এখন আমরা আরও ক্লিয়ারলি কিছু আমরা রাইটস অফ এজেন্ট অবভিয়াসলি বললামই, যেমন আমি আগেই বললাম যে রাইটস অফ রিটেইনের একটা অধিকার তার, যে এজেন্সিতে তার বেসিক একটি রাইট হলো যে সে রিটেইন করতে পারে। এখানে আমরা কি বলার চেষ্টা করছি যে যেহেতু রাইট অফ রিটেইনার ফর অ্যান এজেন্ট রেফার্স টু এজেন্টস রাইট টু রিটেইন or hold on to certain property or funds যেটি প্রিন্সিপালকে বিলং করে, আনলেস দ্য এজেন্টস ওন ক্লেমস অর ডিউজ আর সেটেলড। যেহেতু ওদের মধ্যে একটা সেটেলমেন্ট আছে, তো রিটেন করে রেখে দিতে পারে এজেন্ট একটা পয়েন্টের জন্য, না দিতে পারে যত সময় তার নিজস্ব ক্লেমটি সম্পূর্ণভাবে ফুলফিল হচ্ছে না। রাইট অফ রিমিউনারেশনও আমরা বললাম আগে। রিমিউনারেশন মানে 219 সেকশন ইন্ডিয়ান কন্ট্রাক্ট অ্যাক্ট ক্লিয়ারলি বলছে যে এজেন্টের সবসময় অধিকার থাকছে যে সে রিমিউনারেশন পেতে পারে প্রিন্সিপালের কাছ থেকে তার বিজনেসটাকে চালিয়ে যাওয়ার জন্য। তারপরে
এই সন্দর্ভে আমরা একটা কেসও ডিসকাস করতে পারি, হকটেন ভার্সেস ম্যাথিউ। এই মামলাটিতে আমরা লিয়েনের কথা বলবো। এখন রাইট টু লিয়েন বলতে আমরা কি বুঝি? লিয়েন বেসিক্যালি ক্লিয়ারলি বোঝানো হয়েছে এই কেসের মধ্যে, যেটির নাম হলো হকটন ভার্সেস ম্যাথিউস। এখানে বলা হয়েছে দ্য রাইট অফ ম্যান টু রিটেন সার্টেন গুডস দ্যাট হি পজেসেস বিলঙ্গিং টু আদার আনটিল সার্টেন ডিমান্ডস অফ দ্য পার্সন হু পজেসেস দ্য গুডস আর নট স্যাটিসফাইড। মানে যত অবধি তার সেই ডিমান্ড ফুলফিল হচ্ছে না বা তার লিগালি পাওয়া জিনিস সে পাচ্ছে না, তখন অবধি লিয়েন তাকে অধিকার দিচ্ছে যে এরকম কোনো সম্পত্তি বা প্রপার্টি সে রিটেন করে রেখে দিতে পারে। সেই জিনিসটা এজেন্টের পক্ষেও অ্যাপ্লিকেবল। নেক্সট এখন আমরা কিছু ডিউটিস দেখে নিই, এজেন্টের কী কী কর্তব্য আছে। বেসিক্যালি এজেন্টের প্রথম ডিউটি হলো টু অ্যাভয়েড কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট। একটি কেস এখানের মধ্যে রেফার করছি, এস পল অ্যান্ড কোম্পানি ভার্সেস স্টেট অফ ত্রিপুরা। এই কেসের মধ্যে মেনটেনিং অ্যাকাউন্ট ইজ নেসেসারি ইন অর্ডার টু প্রপারলি পারফর্ম আদার ডিউটিস অফ এজেন্ট। এই জিনিসটি ক্লিয়ারলি কোর্ট আবার এই কেসের মধ্যে বা এই মামলার মধ্যে তুলে ধরেছে যে অলওয়েজ দ্য এজেন্ট শুড মেনটেন দ্য অ্যাকাউন্ট অফ দ্য প্রিন্সিপাল। সো বেসিক্যালি কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট না হয় যাতে, এটা কিন্তু এজেন্টের মূল উদ্দেশ্য থাকা উচিত যে কোনো কাজ, যেটি একটি কর্তব্য হলো যে কোনো ইন্টারেস্ট যেটি প্রিন্সিপালকে নিয়ে জড়িত, সেই ইন্টারেস্টের এগেনস্টে যাতে এজেন্ট কোনো কাজ করে না। এজেন্টের কোনো কনফ্লিক্ট যখন হয়ে যায় প্রিন্সিপালের ইন্টারেস্টের থেকে, তখন আমরা বলতে পারি যে দের ইজ এ কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট। অফকোর্স ডিউটি টু মেনটেন অ্যাকাউন্ট আমি বললাম এটি একটি কর্তব্য থাকছে, প্রথমে ইন্টারেস্ট কনফ্লিক্ট হতে পারে না, দ্বিতীয়ত মেনটেনিং অ্যাকাউন্ট ইজ ওয়ান অফ দ্য ডিউটিস। এজেন্ট বেসিক্যালি আমরা যদি কমন লতে বুঝি, তখন ইট ইজ বেসিক্যালি এক্সপেক্টেড যে সে ডিউ কেয়ার বা ডিলিজেন্সে কাজ করবে। সো যদি সে এই ডিউ ডিলিজেন্সটা অ্যাপ্লাই করতে অক্ষম হয়, তখন ফেইলিয়ার ক্যান লিড টু নেগলিজেন্স। আর এই নেগলিজেন্টলি যদি কোনো কাজ করে, এটার জন্য কিন্তু যদি প্রিন্সিপালকে লায়াবল করা হয়, সেটা কিন্তু legally বা logically correct হবে না। So in general, an agent of a particular profession, trade or profession is deemed to meet the required level of standards that he performs with due care and skills। মানে যেটি আমরা মিনিমাম লেভেল অফ স্টুডেন্টস এক্সপেক্ট করি একটি ব্যক্তির কাছ থেকে, সেটি কিন্তু এজেন্টের থাকা উচিত। সে যদি নেগলিজেন্টলি সেই কাজটি করে, তো আমরা বলতে পারি এখানে সে তার নিজের রেসপন্সিবিলিটির উল্লঙ্ঘন করেছে। ডিউটি, আরেকটা ডিউটিস অফ এজেন্টের মধ্যে পড়ছে ডিউটি নট টু ডেলিগেট হিজ ডিউটিস। একটি অবশ্যই কর্তব্য এজেন্টের থাকবে, যেটা সেকশন 190ও বলে দিয়েছে ভারতীয় চুক্তি আইনের, যে প্রত্যেকটি মানুষ সে দেখা উচিত যে যখন সে কোনো কাজ করছে আর সে এজেন্ট হিসাবে কাজ করছে, তখন কিন্তু তার কাছে কোনো অধিকার নেই সেই কাজটি অন্য কোনো কাউকে দিয়ে করানোর। মানে এজেন্ট ক্যানট অ্যাপয়েন্ট এনি আদার এজেন্ট ফর ডুইং দ্য সেম ওয়ার্ক উইচ অ্যাকচুয়ালি হি ওয়াজ অ্যাসাইন্ড। যে কাজটা ওকে প্রিন্সিপাল বলেছিল করার জন্য, সেই জিনিসটা তার নিজেরই করা উচিত। নেক্সট, ডিউটি টু ফলো ইনস্ট্রাকশনস বা কাস্টমস। এখানে কন্ট্রাক্ট অফ এজেন্সির মধ্যে একটি জিনিস তো অবশ্যই স্পষ্ট, যে বেসিক্যালি এজেন্টের অ্যাপয়েন্টমেন্টটি হচ্ছে টু ফলো ফিউ অফ দ্য ইনস্ট্রাকশন উইচ আর গিভেন বাই দ্য প্রিন্সিপাল। আদারওয়াইজ প্রিন্সিপাল এই চুক্তি বা সংস্থার চুক্তির গঠন করার প্রয়োজনটাই ছিল না। যেহেতু প্রিন্সিপাল নিজে করতে পারছে না বা অনেক সময় নিজে করতে চাইছে না, তার জন্যই সে কিন্তু এইরকম কোনো কন্ট্রাক্ট বা চুক্তির মধ্যে যাচ্ছে যেটার মধ্যে ওকে অ্যাপয়েন্ট করতে হচ্ছে কোনো এজেন্টকে। তো এইরকম পরিস্থিতিতে এজেন্ট কিন্তু সবসময় দায়বদ্ধতা থাকবে তার, যে সে ক্লিয়ারলি যা ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে সেটি ফলো করুক। আমরা এটাকে আরেকটু ক্লিয়ারলি বুঝতে পারি যে বেসিক্যালি দের ইজ এ ফিডুশিয়ারি রিলেশনশিপ যেটি এক্সিস্ট করে প্রিন্সিপাল আর এজেন্টের মধ্যে। তো এই ফিডুশিয়ারি রিলেশনশিপ মানে এখানে যথেষ্ট ট্রাস্ট কাজ করছে। আজকে আমি যখনই বলছি, যখন আমরা কোনো ব্র্যান্ডের কথা বলি, যেমন আমি রিলায়েন্সের এক্সাম্পল দিলাম, বা আমরা যদি কোনো রেপুটেড কোনো একটা ব্র্যান্ডের কথা বলি, যেমন তানিষ্কের কথা বললাম, এখন তানিষ্কের জুয়েলারিজ মানুষ কিন্তু তানিষ্কের নাম থেকেই কিনছে। সো আমরা মেনে নিচ্ছি যে অল ওভার ইন্ডিয়া যে কোনো শোরুমে যাই, তানিষ্কের প্রাইস উইল বি সেম, আর যে কোনো জায়গায় আমরা এক্সচেঞ্জও কিন্তু করাতে পারি। আজকে এই জিনিসটা অ্যাকচুয়ালি করার উদ্দেশ্যটা কি, যে আপনি যে কোনো জায়গায়, মানে আপনি ভারতের যে কোনো প্রান্তে বসে থেকেও আপনি সেই কোম্পানির সেই ফ্যাসিলিটিটা সেইভাবেই পেতে পারেন যেইভাবে এটাকে ম্যানুফ্যাকচার বা বানানো হচ্ছে। আজকে অনেক সময় আমরা দেখি যে গুডউইল, বা আমরা যখন বলি যে কোম্পানি বা যে কোনো একটি সংস্থার যে গুডউইলটি থাকছে, সেটা কিন্তু
কন্ট্রাক্ট অফ এজেন্সির মাধ্যমে আমরা কিন্তু সেটা তুলে দিচ্ছি কার হাতে, এজেন্টের হাতে। এখন এজেন্টের কিন্তু সেটা কর্তব্য থাকছে যে সেই ফিডুশিয়ারি রিলেশনশিপটা রেসপেক্ট করুক, আর সেই এরকম কোনো কাজই করুক না যাতে প্রিন্সিপালের বদনাম হতে পারে বা প্রিন্সিপাল কোনো এমন পরিস্থিতি পড়ে যেতে পারে যে তার ক্ষতি হয়ে যায় বা তাকে আনসার দিতে হয়। সো বেসিক ফান্ডামেন্টাল যেটার উপরে এই কন্ট্রাক্ট অফ এজেন্সি ইজ ডিপেন্ডেন্ট ইজ বেসড অন এ ফিডুশিয়ারি রিলেশনশিপ মেকানিজম। আরেকটি ডিউটি হলো গিয়ে ডিউটি টু রেমিট সামস। এখন সেকশন 218 অফ ইন্ডিয়ান কন্ট্রাক্ট অ্যাক্ট ক্লিয়ারলি বলে দিয়েছে যে এজেন্ট ইজ বাউন্ড টু পে অল দ্য সামস দ্যাট আর রিসিভড বাই হিম অর হার অন বিহাফ অফ দ্য প্রিন্সিপাল। মানে এজেন্ট কিন্তু এমন করতেই পারে না যে যা পয়সা আমি পেলাম কিছু আমি দেবো প্রিন্সিপালকে, কিছু আমি নিজের কাছে রেখে দেবো। এজেন্সিতে কিন্তু এটা অ্যালাউড না। আর যদি কোনো এজেন্ট সেটা করছে সে কিন্তু বেআইনি কাজ করছে, বিকজ সেকশন 218 ক্লিয়ারলি বলছে যে এজেন্ট বেসিক্যালি ইজ ওয়ার্কিং অন দ্য বিহাফ অফ দ্য প্রিন্সিপাল। তো যত সব প্রফিট, যত সব সামস তার কাছে জমা হচ্ছে, যত সব পয়সা তার কাছে জমা হচ্ছে প্রিন্সিপালের নামে, সেই পুরো পয়সাটাই বা পুরো অ্যামাউন্টটাই কিন্তু তার ডিউটি হলো তুলে দেওয়া প্রিন্সিপালের হাতে। এই কনটেক্সটে যদি আমরা একটা এক্সাম্পল রেফার করি, বেসিক্যালি এ অ্যাপয়েন্টস বি এজ এন এজেন্ট ফর হিম for the purpose of selling the extra inventories that are kept inside the shop. একটি দোকান আছে, ওটার মধ্যে কিছু এক্সট্রা ইনভেন্টরিজ থাকছে, তো একজন ব্যক্তি এ বিকে অ্যাপয়েন্ট করছে এজেন্ট হিসাবে এইসব বেচার জন্য। A in the process of accomplishing the given task, the agent was bound to sell all the goods costing 25,000. এখানে এই দায়িত্ব পূরণ করার সময় অ্যাকচুয়ালি দ্য এক্সপেক্টেড অ্যামাউন্ট যেটা পাওয়া উচিত ছিল সেটা ছিল 25,000 টাকা যদি সব বেচে দিতে পারে। এজেন্ট সামহাও যখন কাস্টমারের সাথে ডিলিংটা করলো, সে কিন্তু একটা খুব প্রফিটেবল ডিল করলো, আর দেখা যায় যে সে 30,000 টাকা এখানের মধ্যে আর্ন করে নিয়েছে ডিউরিং দ্য সেল। সো এখানের মধ্যে আমরা বলতে পারি এখানে কিন্তু এজেন্ট যে 5,000 টাকা যে এক্সট্রা আর্ন করেছে সেটা কিন্তু নিজের কাছে সে রাখতে পারে না, যেহেতু ইট ওয়াজ ডান ফর দ্য প্রিন্সিপাল। দ্যাট ইজ ওয়াই ইট মাস্ট বি অ্যাশিওরড দ্যাট দ্য এন্টায়ার 30,000-এর পুরো অ্যামাউন্টটাই এজেন্টের প্রিন্সিপালকে দেওয়াটা তার কর্তব্যের মধ্যে পড়ছে। সো টু কনক্লুড দিস টপিক উই ক্যান সে যে এই চুক্তি, যেটা সংস্থার চুক্তি আমরা বলি, সেটি আজকের এই ডেভেলপিং কমার্শিয়াল পৃথিবীতে এই এজেন্সির কন্ট্রাক্টটি খুব ভালো কাজ করছে, যেখানের মধ্যে আমরা বিভিন্ন জায়গায় নিজের প্রেজেন্সটা ছড়িয়ে দিতে পারছি, যেখানে ব্যবসা দ্রুত গতিতে উন্নত হবে যখন আমরা কোনো মতে এজেন্সির মাধ্যমে যদি কোনো বিজনেস বাড়াই, তখন কিন্তু সেই বিজনেসের মান্যতাটা আরও বাড়বে। আর যেমন আমি আগেই বললাম যে একটি ব্যক্তির জন্য সবসময় সব কাজ কিন্তু করা সম্ভব নয়, তার জন্য আমরা বলতে পারি যে আনডাউটেডলি এজেন্টের কিছু কর্তব্য থাকছে, তদ্রূপ কিছু অধিকারও থাকছে, আর প্রিন্সিপাল অলসো ইজ সাপোজ টু টেক কেয়ার অফ দ্য বেসিক রাইটস অফ দ্য এজেন্ট। কিন্তু তারপরেও আমরা বলতে পারি যে দিস স্পেশাল কন্ট্রাক্ট হ্যাজ এ ভেরি গ্রেট সিগনিফিকেন্স, স্পেশালি এখন যখন কমার্স হ্যাজ বিকাম দ্য বেসিক নিড। প্রত্যেকটা দেশের এগিয়ে যাওয়ার জন্য বা উন্নতির জন্য কমার্শিয়াল ডেভেলপমেন্ট খুব ইম্পর্টেন্ট, আর এজেন্সি ইজ ওয়ান অফ দোজ স্পেশাল কন্ট্রাক্ট যেটি সেই ডেভেলপমেন্ট করতে আমাদেরকে সাহায্য করছে। তো আশা করি এই প্রেজেন্টেশন থেকে আমরা এজেন্সির পুরো এই কন্ট্রাক্টটাকে বোঝার চেষ্টা করেছি, আর আমরা অনেক ক্লিয়ারলি অধিকার, কর্তব্য, যে জিনিসই এজেন্টের করা উচিত, কি করা উচিত নয়, আর কি করে পুরো এজেন্সির এই কন্ট্রাক্টটি রান করে, এই পুরো বিষয়টা আমরা ডিসকাস করলাম। তো আমরা এই এজেন্সির চুক্তির থেকে অনেক রেলেভেন্ট বা সিগনিফিকেন্ট জিনিস বুঝতে পেরেছি, স্পেশালি এখন যখন বিজনেস ওয়াইজ আমরা অনেক ডেভেলপড হয়ে যাচ্ছি বা প্রত্যেকটা দেশ মানে কমার্শিয়ালি দে আর কানেক্টিং টু ইচ আদার, তখন কন্ট্রাক্ট অফ এজেন্সি ক্যান ওয়ার্ক লাইক এ ব্লেসিং। আর এই সংস্থার চুক্তির মাধ্যমে প্রত্যেকটি ব্যক্তির রিপ্রেজেন্টেশন হয়ে যেতে পারে যে কোনো প্রান্তে। তো আমরা বলতে পারি যে ফর ডেভেলপমেন্ট এজেন্সি ক্যান ওয়ার্ক অ্যাজ আ ব্লেসিং, আর এইটি আমাদেরকে স্পেশাল চুক্তির মতো কাজ করে, আর এই স্পেশাল চুক্তির মাধ্যমে দেশের উন্নতিও হচ্ছে, আর তদ্রূপ এজেন্টরাও রেকগনিশন পাচ্ছে। যেমন আমি আগেই বললাম যে অনেক সময় এজেন্টরা এমপ্লয়মেন্ট পাচ্ছে বা এজেন্টরা
তাদের লাইফ বা বাঁচার বা সার্ভাইভেলের জন্য এজেন্সির মাধ্যমে কিন্তু সেটাও পেয়ে যাচ্ছে। সো এই হলো আমাদের লাস্ট স্পেশাল কন্ট্রাক্ট, যেটি থেকে আমরা বুঝতে পারলাম যে কন্ট্রাক্ট অফ এজেন্সি ইজ অলসো আ ভেরি ইম্পর্ট্যান্ট পার্ট অফ ইন্ডিয়ান কন্ট্রাক্ট অ্যাক্ট 1872। থ্যাংক ইউ। Hello and welcome to this piece of literary snippet. Today we are going to read a section from Virginia Woolf's novel Orlando. And the section that we are going to listen to today is perhaps one of the finest descriptions of the winter season in English literature. It is also a very fine piece of what we call fantasy writing. I have made a few changes to the original to adapt it for the purpose of reading. The Great Frost was, historians tell us, the most severe that has ever visited these islands. Birds froze in mid-air and fell like stones to the ground. At Norwich, a young countrywoman started to cross the road in her usual robust health and was seen by the onlookers to turn visibly to powder and be blown in a puff of dust over the roofs. The mortality among sheep and cattle was enormous. Corpses froze and could not be drawn from the sheets. It was no uncommon sight to come upon a whole herd of swine frozen immovable upon the road. The fields were full of shepherds, ploughmen, teams of horses, and little bird-scaring boys, all struck stark in the act of the moment. One with his hand to his nose, another with a bottle to his lips, a third with a stone raised to throw at the ravens who sat upon the hedge within a yard of him as if they were stuffed birds. The severity of the frost was so extraordinary that a kind of petrification sometimes ensued. It was commonly supposed that the great increase of rocks in some parts of Derbyshire was due to no eruption, for there was no eruptions. Rather, it was supposed that they were due to the solidification of unfortunate wayfarers who had been turned literally to stones where they stood. The church could give little help in the matter, and though some landowners had these relics blessed, the most part preferred to use them either as landmarks, scratching posts for sheep, or when the form of the stone allowed, drinking troughs for cattle, which purpose they serve admirably for the most part to this day. But while the country people suffered the extremity of want, and the trade of the country was at a standstill, London enjoyed a carnival of utmost brilliance. The new king directed that the river, which was frozen to a depth of 20 feet, should be swept, decorated, and given all the semblance of a park or pleasure ground, with arbors, mazes, alleys, drinking booths, all at his expense, of course. Frozen roses fell in showers when the queen and her ladies walked abroad. Colored balloons hovered motionless in the air. Here and there burnt vast bonfires of cedar and oak wood, lavishly salted so that the flame were of green, orange, and purple fire. But however fiercely they burnt, the heat was not enough to melt the ice, which, though of singular transparency, was yet
of the hardness of steel. So clear, indeed, was the ice that there could be seen, congealed at a depth of several feet, here a porpoise, there a flounder. Shoals of eels lay motionless in a trance, but whether their state was one of death or merely of suspended animation which the warmth would revive, puzzled the philosophers. In short, nothing could exceed the brilliancy and gaiety of the scene by day. But it was at night that the carnival was at its merriest. The nights were of perfect stillness. The moon and stars blazed with the hard fixity of diamonds, and to the fine music of flute and trumpet the courtiers danced. See you in the next episode of Literary Snippet.